খুব হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। যাই হোক, সিরিয়াস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খুব হাসি পাচ্ছে জানেন। খদ্দরের পাঞ্জাবি পরা, গায়ে একটা কোটি, ঢোলা পায়জামা, আবার পামশু, আবার অনেক সময় দেখি কেটস পরছে। এই যে আমরা দৌড়াইতে যাই না, কাপড়ের জুতা পইরা কেটস, ওইটা পরা, আবার সাথে মোজাও পরছে। স্যুট নাই, টাই নাই। আর এই বয়সে উনি কি করতে পারবে? অযথা আমাদের দেশের ক্ষতি করতেছে। প্রধান উপদেষ্টা চেয়ারটায় বৈশা রইছে, সময় নষ্ট করতেছে। এর মধ্যে যখন ক্যান্টনমেন্ট নিয়ে টান দিল, তখন তো ভাই দেখলাম অনেকেই আইসা হায় হায় হায়, এইটা ঠিক না, দেশপ্রেমিক সেনাপ্রধান না, দেশপ্রেমিক সেনাবাহিনীর দিকে যারা আঙুল তুলতেছে তারা অন্যায় করতেছে, এটা ঠিক না। মানে মাইনা নিতে পারতেছিল না, আসলে না ভয় পাইতেছিল যদি ওরা কু করে। তখন এই টকশোগুলোর মধ্যে যারা যারা তাদের পক্ষে কথা বলছে তারা নিরাপদ, আর যারা ওনাদের বিপক্ষে কথা বলছে তাদেরকে গান পয়েন্টে নিয়ে আবার ঢুকাইব, বুঝছেন? ওই নিজেকে বাঁচাইবার জন্য এই ধরনের কথা বলছে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না। হ্যাঁ, ওই দিন দেখলাম আমাদের এই যে কি রুমিন ফারহানা ভদ্র মহিলা, উনি বলতেছিলেন সেনা প্রধানের কথা, যে সেনা প্রধানকে এইভাবে কলঙ্কিত করা ঠিক হচ্ছে না, এইভাবে আঙুল তোলা ঠিক হচ্ছে না। উনি অনেক ভালো মানুষ, উনি প্রথম নির্বাচন চাইছে আমাদের দেশে, নির্বাচনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে। সুন্দর, হ্যাঁ, নির্বাচন মানি তো গণতন্ত্র, আর গণতন্ত্র মানি নির্বাচন। কিন্তু এই যে নির্বাচিত সরকার যদি চলে আসতো কোনো কারণে, ধরেন ওই যে 3 মাস পর নির্বাচন চাইছিল 5ই আগস্টের পরে, তখন 6 মাস পরে যদি নির্বাচন হয়ে যাইতো, আজকে কি আর এই যে এসি বাসে কইরা নিয়ে আসছে যাদেরকে 15 জনকে নিয়ে আসছে, এদেরকে দেখতে পাইতেন না? নিশ্চয়ই দেখতে পাইতেন না। কারণ কি ভাই জানেন, দেখেন এই যে কি ওই যে ঘরগুলোর নাম দিছিল আয়নাঘর, ভুইলা যাইতাছি। ওই যে আয়নাঘর দেখতে গেল আমাদের ডক্টর ইনুস স্যার, তখন ওনার সঙ্গে অনেকেই ছিল, কিন্তু যার এলাকায় গেল, যার বাড়িতে গেল, উনি কোথায়? হ্যাঁ, ওই এলাকাটা তো আমাদের সেনা প্রধানের, তাই না? ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে যদি রাষ্ট্রপ্রধান যায়, উনি সঙ্গে থাকবে না? ওই আয়নাঘর প্রদর্শনে উনি ছিলেন না, কিন্তু যাই হোক, উনি ছিলেন না। আবার আয়না ঘরে রং টং দেওয়া হইল, অনেকের মনের কষ্টের কথা ওই দেওয়ালগুলোতে লেখা ছিল, সেগুলো মোছা হইল। আবার বড় বড় রুম বানা হইল, মানে ছোট ছোট রুমগুলাকে ভেঙে বড় করা হইল, অনেক কাহিনী হইল। তারপর একটা টাইমে আমরা ভুলেই গেছিলাম, হ্যাঁ, আয়না ঘরের কথা ভুলেই গেছিলাম, এবং ধৈর্যই নিছি না, এইটার আর কোনো কিছু হবে না। কারণ আমাদের সেনা প্রধান একটা কথা বলছিল না, ওই যে ফুল স্টপ, এনাফ ইজ এনাফ বলছিল না? হ্যাঁ, বলার পর থেকে কিন্তু আমরা ধৈর্যই নিছি, এইটা নিয়ে আর কথা বলা যাবে না, এটা নিয়ে কথা বললে বিপদ। হ্যাঁ, এই যে প্রায় তো শুনতাম, আমি তো প্রায় আমার মনে হয় সপ্তাহে 2 বার করে শুনতাম কু হচ্ছে বিদেশ থেকে এবং দেশ থেকে অনেকেই ভাই এই কুর কথা বলতো, যে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছে। ভয় লাগতো ভাই, হ্যাঁ ভয় লাগতো, কারণ বুঝিনি তো ভাই, জীবনের মায়া আছে না একটা। শেষ বয়সে আয়না ঘরে কাটাইতে চায় কে বলেন? যাই হোক, ওই আয়না ঘরের যে বিচার একদিন হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। কিন্তু ওই যে একজন রিসেট বাটনে চাপ দেবার কথা বলছিল না বিবিসির ইন্টারভিউতে, ঠিক ওই একই জায়গায় আছে, রিসেট বাটনে চাপ দিছে। তো রিসেট বাটনে চাপ না দিলে এরকম ঘটনা ঘটতে পারে? আর এরকম ঘটনা তো ভাই পাকিস্তান, ইন্ডিয়া, আমার মনে হয় উপমহাদেশে খুঁজলে এই ঘটনা পাবেন না। আর্মির ভিতরে ওনারা ডিজিএফআই তে চাকরি করতো, অনেকে আবার র্যাবেও ছিল, অনেক পদে ছিল, অনেক জায়গায় ছিল, কোথায় ছিল জানি না। আমরা সাধারণ মানুষ কি মনে করি ওনারা আর্মি মিলিটারি, এইটাই তো বলি, সাধারণ লোক মিলিটারি বলে, আর্মি আর মিলিটারি এই নামই চিনি। এখন দোষ করছে 15 জন, সবাইকে তো আর দোষী করা যাবে না, তাই না? এখন দেখেন এখানে আজকে 15 জন আত্মসমর্পণ করছে,
এরা আগেই গ্রেফতার হয়েছে, আর্মির হেফাজতে ছিল। আজকে থেকে ওরা আইনের আওতায় চলে আসলো। আবার নভেম্বরের 20 তারিখে ওনাদেরকে আবার এসি গাড়িতে কইরা ওই ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠাবে না কোথায় পাঠাবে সেটা সময় বইলা দিবে। ধীরে 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 খেলতে হয়। হ্যাঁ ভাই, ওই যে বর্ষিতে মাছ আটকাইলে একবার বলছিলাম না, সুতা ছাড়তে হয়, সুতা ছাড়তে হয়, তারপরে মাছটা কাহিল হইলে ধীরে ধীরে টেনে আনতে হয়। ধীরে ধীরে কে বলে? বনিয়ামিন সাহেব। ওই ধীরে ধীরে টেনে আনতেছে, আসতেই হবে, কেউ ছাড় পাবে না ভাই, কেউ ছাড় পাবে না। আপনাদের মনে আছে ওই যে এয়ারপোর্টে আটকায় দিল সোহেল তাজ, অনেকে বডি তাজ বলে। বডি তাজ কেন বলে? ওই যে একটা ব্যাচেলার নামে নাটক আছে না, ওইখানে একটা ক্যারেক্টার আছে, ও বডি বিল্ডিং করে, ওর নাম বডি তাজ। ওইখান থেকে আইসে এই বডি তাজ, সোহেল তাজকে বডি তাজ বলে। এই সোহেল তাজ দেখেন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করছে, ওনার বোনও গেছে। সেদিন খুব হাসি খুশি একটা ভিডিও আমরা দেখছি। সোহেল তাজ বুঝাইতেছে ডক্টর ইউনূস স্যারকে কি কি ব্যায়াম করতে হবে, কি কি ব্যায়াম করলে এই কনুইগুলা হাড্ডিগুলা শক্ত থাকবে, বুড়া বয়সে উনি ভালো থাকতে পারবে, এরকম কিছুই উনি বুঝাইতেছিল। আর স্যারও খুব হাসতেছিল। দেখেন ওই হাসি মুখ দেখা উনি বাইরে হইয়া কিছুদিন পর এয়ারপোর্ট দিয়া কোথায় জানি যাইতে চাইছিল, উনারে আটকায় দিছে। কেন আটকাইছে ভুলা গেলে হবে না। বিডিআর এর সময়, বিডিআর এর যে ট্র্যাজেডি হয়েছে, ওই ট্র্যাজেডির টাইমে সে কোথায় ছিল, কোন জবে চাকরি করত, কোন সরকারের সাথে জড়িত ছিল, সব কিছু তার কাছ থেকে তো জানতে হবে ভাই। আমার যতটুকু মনে হয়, আমি শিওর না, আমার ধারণা ওই মামলাটার কারণেই ওনাকে রাইখা দিছে, ওনাকে যাইতে দেয় নাই। এমন অনেককেই যাইতে দিতেছে না, একটা একটা করে ধরতেছে। আর আজকে যে 15 জন ধরা পড়লো, এই 15 জন ধরা পড়ার পরও আমরা অনেকেই খুশি হইতে পারতাছি না। কেন? কারণ ওনাদেরকে এসি বাসে আনা হয়েছে। এটা একটা বিরাট বৈষম্য তো ভাই। দেখেন এই যে দরবেশ সাহেব, ওই যে দরবেশ সাহেবের নাম কি জানি, ওই যে বাংলা কথা বলতে পারে না, যে একটু উর্দু উর্দু ঘেঁষা কথা বলে, নামও ভুইলা গেলাম। শেখ হাসিনার ডাইন হাত ছিল, যে ওই যে যাইবার 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে শেখ রেহানার সাথে কথা বলতেছিল। শেখ রেহানাকে জিজ্ঞাসা করতেছিল না যে মাশাআল্লাহ দিল না কেন, মাশাআল্লাহ কি দিবে না? তখন শেখ রেহানা বলছে ওগুলো পরে আলাপ হইব, আপনি তাড়াতাড়ি সেফ জোনে চলে যান। তখন বলছে ঠিক আছে, আমি আনিসুজ্জামানকে নিয়ে সাথে করে চলে যাব। ওই লোক তো ভাই টাকার অভাব নাই, কত ধনী লোক। ওনাকে নিয়ে আসে কোন গাড়িতে? জেলখানার যে গাড়িটাতে নিয়ে আসে না ভাই, এটা পুরোটা টিনের। এই যে নিয়ে আসে কাশিমপুর জেলখানা থেকে আইতে রাস্তার জামের মধ্যে ভিতরে না সিদ্ধ হয়ে যায়। অনেক আসামির মধ্যে বৈশা থাকতে হয়, যেখানে বসে ওখানে গদিও নাই, লোহার উপরে বয়া থাকতে হয়। আবার ওইটার ভিতরে গরমে অনেকে বমি করে, সেই বমির গন্ধের মধ্যে বৈশা বৈশা এই কোর্টে হাজিরা দিতে হয়। এত বড় ধনী লোকের চিন্তা করেন। তার মানে কি আইন তার নিজের গতিতে চলবে, আইন সবাইকে এক চোখে দেখবে। আমরা দেখি না আইনের চোখের মধ্যে কালো একটা কাপড় দিয়া বাঁধা থাকে, এরকম একটা সিম্বল দেখি না? আবার হাতে পাল্লা থাকে একটা মূর্তির, কালো কাপড় দিয়া চোখ বাঁধা। তার মানে কি আইন চোখে দেখে না, আইন সবার জন্য সমান। আইনের কান খোলা থাকে, আইন শুধু প্রমাণ চায়, প্রমাণ শুনতে চায়। আর এই প্রমাণ তো এখন ভরপুর। এই যে 15 জনের মধ্যে একজন আছে ভাই, আজকে দেখলাম যখন ওই এসি বাস থেকে নামায় না, তার হাঁটার স্টাইল কি ভাই, আয় হায়, এই লোক তো ডেঞ্জারাস ভাই, ডেঞ্জারাস। আমরা মেলায় গেলে ওই যে বেলুন লাগায় রাখে না, আর আমরা ওই যে 1 টাকা দিয়া গুলি করি, বেলুন ফুটাই। এই তো এইভাবে মানুষ মারছে এই বনশ্রীতে। এর ছবি আছে, ভিডিও আছে, আপনারা সার্চ দিলেই পাবেন। আমি এর ছবি দিয়ে দেবো, দেখেন এই লোক পাখির মতো মানুষ মারছে ভাই। চিন্তা করেন, এবং তার টার্গেটটা দেখবেন নিচের দিকে না, একদম মাথা বরাবর। তার মানে এটা তার নেশা ছিল মানুষ মারা। এরকম অনেক কিছুই বের হবে। এদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করলে ভাই হাজার হাজার কোটি টাকা বাইর হবে। এদের অনেকেরই বিদেশে বাড়ি ঘর আছে, কিন্তু পালাইতে পারে নাই। কেন পালাইতে পারে নাই জানেন? এটা জালের মধ্যে তো আগেই আটকা পড়ে গেছে, বসি দিয়ে তো গোপনে আগেই গাইটা ফেলাইছে। প্রকাশ করা হয় নাই, বলা হয় নাই, আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। কিন্তু জানতে না দিলে কি হবে? আমরা তো আকার ইঙ্গিতে বুঝতেই পারতেছিলাম। দেখেন ভাই ব্রাদার, আমি প্রথম থেকে এই পর্যন্ত আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেক সাপোর্ট করি, কারণ আমার এটা ব্যক্তিগত শ্রদ্ধা। এমন একজন মানুষ শতাব্দীতে 1-2 আসে ভাই, শতাব্দীতে 1-2 আসে, যার কারণে আমার এই শ্রদ্ধা বোধ। আমি জানি উনি যা যা বলছেন তাই রক্ষা করবেন। উনার প্রতিটি ভাষণ, প্রতিটি কথা
আমি সেভ করে রাখছি। আমি সময় পাইলেই শুনি, বুঝার চেষ্টা করি উনি কি বলতে চায়। এই যে বললাম না, বিবিসির সাথে যখন ইন্টারভিউ দেয় তখন বইলা ফেলাইছিল, ওনার মুখ দিয়ে বের হয়ে গেছিল, রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে। আর ওইটা নিয়ে তখন একটা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে রিসেট বাটন মানে কি ৭১কে উনি মুছা ফেলতে চায়। না, ৭১কে উনি কেন মুছতে যাবে? উনি কি পাগল? উনি ৭১ মুছতে যাবে? এটা আমরা এই ন্যারেটিভ তৈরি করছি উনাকে পচাইবার জন্য। এই টক শোতে আইসা মুরব্বীরা যেভাবে বলতো যে উনি কি ৭১কে মুছতে চায়, উনি কি স্বাধীনতার বিরোধী, হাবি জাবি অনেক কথা বইলা এই সরকারটাকে জঙ্গি সরকারও বানাইবার চেষ্টা করা হয়েছে ভারত থেকে। এবং শেখ হাসিনা এখনো তো ভাই তার ২০ দাঁতের ছুবল মেরেই যাচ্ছে, কিন্তু উনি টের পাচ্ছে না। এখন টের পাইবো, এখন চিন্তা ঢুকবে মাথার মধ্যে, কিরে ক্যান্টনমেন্ট থেকে ধৈর্য নিয়ে চলে আসলো। এখন শেখ হাসিনার মাথার মধ্যে চিন্তা ঢুকবে, ক্যান্টনমেন্ট থেকে ধৈর্য নিয়ে চলে আসলো, এর পিছনে কে? হ্যাঁ, উনার পিছনে কে এখন খুঁজে বেড়াবে, উনার পিছনে কারা এটা বুঝা নিয়েন। সবচেয়ে বড় শক্তি কি জানেন? উনার পিছনের সবচেয়ে বড় শক্তি এই বাংলার জনগণ। বাংলার জনগণ মনে মনে ওনাকে চায়, কিন্তু ওনার নামে আবল তাবল কথা বলে এতদিন যারা অনেক ভুল বুঝাইছেন তারা ধীরে ধীরে বুঝতে পারবেন উনার আসল রূপটা। উনি পাক্কা খেলোয়াড় তো ভাই। উনি বলছিল না একবার আমরা হইলাম দুনিয়ার মাঠের খেলোয়াড়, একবার বলছিল, কিন্তু আরো অনেক কথাই বলছে। একটা নতুন বাংলাদেশ দিবার অঙ্গীকার করছে আমাদের সঙ্গে, সংস্কারের অঙ্গীকার করছে, বিচারের অঙ্গীকার করছে, এবং আরো বলছে আগামী নির্বাচনটা এত আনন্দময় হবে সবাই মনে রাখবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, ঈদের আনন্দ অনুভব করবে সবাই। এবং সবাইকে বলছে যে আপনাদের সন্তানদেরকে নিয়ে যাবেন, এই নতুন বাংলাদেশ কিভাবে গইরা উঠতেছে যেন স্বচক্ষে দেখে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। কত বড় কথা চিন্তা করছেন। ঠিক ওই জায়গায় উনি দেশকে পৌঁছায় দিবে। কেউ কিচ্ছু করতে পারবেন না ভাই, কেউ কিচ্ছু করতে পারবেন না। ওই যে এখন যারা অরাজকতা করতেছেন, মারামারি হানাহানি করতেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, তারা হয়তো ভাবতেছেন কেউ তো কিচ্ছু বলে না, হ্যাঁ প্রশাসন কিছু বলে না, তাদের চোখের সামনে দিয়ে করতেছেন। ভাই ব্রাদার, একটা কথা মনে রাখেন, যা কিছু করতেছেন সব কিছু রেকর্ড হচ্ছে, আপনাদের নাম লেখা হয়ে গেছে। যখন বুলডোজার চালানটা দিবে না, হ্যাঁ বুলডোজার দিয়ে যখন ডলাটা দিবে তখন বুঝবেন। বাটি চালান দিবে আপনাদেরকে, বাটি চালান। আর এই বাটিটা কি জানেন? বুলডোজার। ওই বুলডোজার দিয়ে আপনাদের অন্যায় একদম রাস্তায় মিশাই দিবে, তো কেউ টু শব্দ করতে পারবেন না। সাহস দেখেন না, বুঝতে পারেন না ওনার আশেপাশে কারা। দেখেন এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, উনি কিছুদিন আগে বলছিল না আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। এই যে ৩ সপ্তাহ আগের কথা, এখন তো বুঝতে পারতাছি কারা ওনাদেরকে টাকার লোভ দেখাইছিল ভাই। হ্যাঁ, এই টিমটাকে কারা টাকার লোভ দেখাইছিল, কারা ভয় দেখাইছিল, আমরা এগুলা জানতে পারবো, আগামীতে জানতে পারবো। কোনো একদিন তাজুল ইসলাম সাহেব নিশ্চয় একটা বই লিখবেন, আর ওই বইতে আমরা তখন জানতে পারবো কে কত টাকা সাচ্ছিল, কারা ওনাকে ভয় দেখাইছিল ভাই। উনার বুকের পাটাটা এত বড় ভাই, এত বড়। এরকম একজন আইনবিদ এই অপরাধ বিচার ট্রাইব্যুনালে পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার ভাই। এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল যখন শুরু হবে তখন বারবার আমাদেরকে টিভি পর্দায় দেখাচ্ছিল না কাঠ দিয়ে কাজ হচ্ছে, এসি লাগাইতেছে, আবার আসিফ নজরুল সাহেব 2বার যায় ঘুরে আসলো। তখন কিন্তু সব দল থেকেই কিছু আইনি লোক নিতে চাইছিল, আইনিবিদদেরকে ডাকছিল যে আপনারা আসেন অপরাধ বিচার ট্রাইব্যুনালের এই বিচারে। অনেকেই আসে নাই, অনেকেই আসে নাই। তারপর দায়িত্ব পাইলো এই তাজুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর অনেকেই বলে উনি জামাতের লোক, জামাতের লোক। আরে ভাই, জামাতকে যখন ফাঁসিতে ঝুলায় তখনও তো উনি ওই অপরাধ বিচার ট্রাইব্যুনালে ছিল না? কিন্তু তখন ওই অন্যায়গুলার প্রতিবাদ কইরাও উনি কিচ্ছু করতে পারে নাই, ওনার হাতে কিচ্ছু ছিল না, কারণ অপরাধীরা ছিল সংঘবদ্ধ। হ্যাঁ ভাই, এই দেশের আইন শৃঙ্খলা, পুলিশ বলেন, র্যাব বলেন, এই আর্মির কিছু অংশ, এদের একটাই কাজ বিরোধী দলকে দমন করা। হ্যাঁ, ওই যে ডিবি হারুনের কি কাজ ছিল? একটাই কাজ। এদের কি কাজ? এদের একটাই কাজ, সরকারের পক্ষ হয়ে বিরোধী দলকে দমন করা। যে যত দমন করতে পারবে তার প্রমোশন তত বেশি হবে। হ্যাঁ ভাই, এক একটা খুনের জন্য টাকাও দেওয়া হইতো, তো এরা টাকাও পাইতো, পুরস্কার পাইতো।
দেখেন ভাই, আর্মি বলতেই মানুষের ভালোবাসা উপচা পড়ে। আর্মির উপরে মানুষের কত বিশ্বাস, কত ভরসা। সেই আর্মিকে যারা কলঙ্কিত করলো, যারা কলঙ্ক দিল, তাদের বিচারের কথা সামনে আসার সঙ্গে সঙ্গে অনেকের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল। অনেকে বলা শুরু করলো এটা সেনাবাহিনীকে কলঙ্কিত করা হচ্ছে, ঘোড়ার ডিম করা হচ্ছে, সেনাবাহিনীকে দুধ দিয়ে ধোয়ানো হচ্ছে। হ্যাঁ ভাই, পবিত্র করা হচ্ছে, সাপ মোচন করা হচ্ছে। এই কলঙ্ক নিয়ে সেনাবাহিনী থাকলে আগামীতে ভাই এরকম আরো 2000 না 10,000 আয়না ঘরের জন্ম নিবে। আবার ওরা কোনো সরকারের সাথে হাত মিলায়া ওই বেগম পাড়ায় বাড়ি করবে, টাকা পয়সা কামাবে, আর মা বোনের বুক খালি করবে। এই তো কাজ। এটা কোনো কাজ হইতে পারে না। যার জন্য আর্মি সমালোচনা করতে হবে। যারা দোষ করছে, অন্যায় করছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ওই এসি বাস দিয়ে যদি নিয়ে যান, তাতে কি মনে হয় এইটুক রাস্তা এসি ছাড়া চলতে পারে না? তার মানে যেখানে ঘুমায়, যে সাব জেল বানাইছেন সেখানেও এসি আছে, সেখানেও এসি আছে, তাই না ভাই? এটাই তো প্রমাণ করে এইটুক রাস্তায় এসি ছাড়া আইতে পারে না। তার মানে সুখেই আছে। দেখেন না কিভাবে সাফারি টাফারি বইরা হাইটা আসতেছিল। ভাবটা কি? হ্যাঁ, এরকম ভাব অনেকেরই দেখছি। ওই যে জুনায়েদ হাত তুলা জয় বাংলা করতো না, এখন মাথা নিচ কইরা হাঁটে। এই যে দরবেশ যার কথা বলছিলাম, নামটা তো এখনো মনে আসতেছি না, কিভাবে হাঁটতো, এখন এইভাবে হাঁটে। এরও দেখবেন এইভাবে হাঁটা বন্ধ হয়ে যাবে। আবার যখন নভেম্বরের 20 তারিখে আসবে না, তখন দেখবেন এরকম মাথা নিচু হয়ে যাবে। এদের হাতও হাত করা আসবে ভাই, কেউ ঠেকাইতে পারবেন না। ওই যে স্লোলি আনতে হয় রাঘব বোয়ালদেরকে। ওই যে বর্ষি গাথা মাছের কাহিনীটা মনে করলেই বুঝতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাই পাক্কা খেলোয়াড়, উনি ছাড় দিবে না। এই দেশে যারা নির্বাচন করে আসছে এবং যারা বারবার বলছে জনগণই হলো এই দেশের শক্তি, এই দেশটা হলো জনগণের, তারা হলো জনগণের কর্মচারী, এ ধরনের কথা বলতো না। এটার জন্য একটা ছোট্ট গল্প আছে, বইলা ভিডিওটা শেষ করব। এক ধনী লোকের গল্প শোনাই। উনি ব্যাচেলার, বিয়ে শাদী করে না, একা একা থাকে। বাড়িতে চাকর বাকর আছে, বিরাট বাড়ি, কিন্তু ওনার ব্যক্তিগত একজন আছে বিশ্বস্ত। তো তাকে বলছে যে তুই আমাকে প্রতিদিন 1 লিটার দুধ খাওয়াবি। এটা আমার ডাক্তারের পরামর্শ দিছে। ডাক্তার বলছে আমাকে দুধ খাইতে, 1 লিটার দুধ প্রতিদিন দিবি। ওকে, ও করে কি জানেন, 1/2 লিটার খাওয়ায় আর 1/2 লিটার পানি মিলায় আর 1/2 লিটার সে নিজে খায়া ফেলায়। বুঝছেন? এতে না তার একটু দুর্বল লাগে, শরীরটা আগের মতো আর চাঙ্গা হয়ে উঠতেছে না। এর মধ্যে আরেকজন চাকর এসে তার কানে বললো যে স্যার, আপনার শরীর তো ঠিক হবে না। কেন? যে আপনার দুধ তো অর্ধেক খায়া ফেলায় এই আপনার বিশ্বস্ত চাকর। তো বলিস কি? হ্যাঁ। তখন উনি করলো কি, আরেকজন বিশ্বস্ত চাকর আনলো ওই যে দুধ পাহারা দেওয়ার জন্য। ওকে বললো তুই ওকে পাহারা দিবি তো, ও আমাকে ঠিক মতো দুধ টুধ খাওয়ায় কিনা। এখন দেখেন ওই দুইজনে এক হয়ে গেল। এক হইয়া এই স্যারকে এখন ওই দুধটাকে 3 ভাগ করে। দুধটা 3 ভাগ করে 1 ভাগ দেয় ওই স্যারেরে খাইতে আর 2 ভাগ নিজেরা খায়া ফেলায়। এইটাও তার সন্দেহ হইলো। এবং আরেকটা চাকর এসে তার কানের কাছে বললো স্যার, ওরা দুজন মিলে গেছে, আপনি বিশ্বস্ত অন্য কাউকে আনেন। উনি আরো একজনকে আনলো। আরেকজন এসে করলো কি জানেন, ওই 3 জনে মিলে এক হয়ে গেল। এখন দেখেন ওই দুধটা 4 ভাগ হয়, 1 ভাগ পায় স্যারে আর 3 ভাগ ওরা খায়। দুধ কিন্তু 1 লিটারই। আবার দেখেন এটা সন্দেহের মধ্যে চলে আসলো স্যারের মনে হইলো যে না, শরীরটা তো ভালো যাইতেছে না, ঘটনা কি? সে আরো একজনকে আনলো, বিশ্বস্ত, অতি বিশ্বস্ত। বললো তুই খেয়াল রাখবি এই 3 জনের দিকে। এখন দেখেন এই 3 জনের সাথে ওই যে অতি বিশ্বস্ত একজন আইছিল, সে এক হয়ে গেল। ওরা 4 জন, দুধ কিন্তু 1 লিটারই। ওই 4 জনই করে কি জানেন, ওই 1 লিটার দুধ খায়া ফেলায়। আর পাতিলের মধ্যে যে সর লাইগা থাকে, ওই সরটা কাঁচায় আইনা স্যার যখন ঘুমায়া যায়, স্যারের মোষের মধ্যে লাগায় দেয়, এখানে লাগাই দিয়া চলে যায়। স্যার সকালবেলা ঘুম থেকে ওইটা বলে, কিরে আমার খিদা লাগতেছে, শরীরটা দুর্বল লাগতেছে, রাতে কি তোর আবার দুধ দাস নাই? ওরা 4 জনই তখন স্যারের চারদিকে এসে দাঁড়াইছে। স্যার বলেন কি, আপনি দুধ খাওয়াইছি? আসলে স্যার আপনার বয়স হয়ে গেছে তো এই জন্য মনে নাই। আরেকজন যা দৌড় দিয়ে একটা আয়না নিয়ে আসছে, আয়না স্যারের মুখের সামনে দৌড়ছে যে স্যার দেখেন আপনি দুধ খাইছেন, ওই যে আপনার মুখের মধ্যে লাইগা রয়েছে। স্যার দেখে যে হ্যাঁ, মুখের মধ্যে তো লাইগা রয়েছে, ঠিকই তো আমি দুধ খাইছি। এখন ভাই ব্রাদার আপনারা বলেন, ওই স্যারটাকে আর ওই যে 4 জন কর্মচারী, ওই 4 জনকে, ওই স্যারকে এই 4 জনকে এটা বলতে পারবেন? আমি বলতেছি, এই স্যারটা হইলো আমরা, আম জনতা, আমরা হইলাম ওই স্যার। আর ওই 4 জনকে জানেন,
এই 4 জন হলো সরকার। এই সরকারের মধ্যে এরকম 4 জনের জায়গায় 40 জন 400 জন থাকে, ওরাই ভাই এই দুধটা খায়া যায় আর আমাদের মুখের মধ্যে লাগায় দেয়। আবার যখন নির্বাচন আসে তখন আয়না ধরে আমাদের সামনে বলে, এই যে দেখেন আপনার মুখের মধ্যে দুধ লাইগা রয়েছে, আপনারা হলেন জনগণ, আপনারা সবচেয়ে শক্তিশালী, আপনারাই হলেন এই দেশের মালিক, এই যে আপনারা দুধ খাইছেন মুখের মধ্যে দুধ লাইগা রয়েছে, ওই দুধ দেখায় দেয় প্রতি 5 বছর পর পর। এইটাই হলো আমাদের ভাগ্য। ওই তারাই ওই দুধটা খায়া চলে যায়, আমাদের এই পাবলিকের মুখের মধ্যে ওই শটটা লাগায় দেয়। এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নাই, অনির্বাচিত সরকার। আমার সেন্সে একজন বিপ্লবী সরকার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে এবং রক্তের উপরে দাঁড়ায় রয়েছে। ওই রক্তের দাগ শুকায় গেল, বুঝছেন, বিবেক থেকে রক্তের দাগ শুকায় নাই। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারের বিবেক থেকে ওই রক্তের দাগ শুকাবে না যতক্ষণ পর্যন্ত একটা নতুন বাংলাদেশ উপহার না দিতে পারবে। আপনারা বিশ্বাস রাখেন, আগামী মাসে আরো বিশ্বাস চলে আসবে। কিভাবে? শুধু এই যে 15 জন ধরা পড়ছে এদের হাতে হ্যান্ডকাপ দিয়ে বিশ্বাস আসবে না, আরো বড় ঘটনা ঘটতে যাচ্ছে। বিডিআরের যে হত্যাকাণ্ড, সেই মামলাও সামনে চলে আসবে আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ। যদি সেইটা সামনে চলে আসে আমাদের কি বিশ্বাস আসবে না? অবশ্যই বিশ্বাস আসবে। কারণ এই ধরনের কাজ করার জন্য যে হ্যাডম লাগে ভাই, যে ক্ষমতা লাগে, সেই ক্ষমতা কোনোদিন কোনো নির্বাচিত সরকারের হয় না। কারণ তারা ভয় পায় বাম দিকের ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আবার ভয় পায় বিভিন্ন বড় বড় দেশকে। হ্যাঁ হ্যাঁ, ওরা না কি মনে করে, ওরা অনেক কিছু চিন্তা কইরা ব্যালেন্স কইরা মধ্যপন্থী হইয়া দেশ চালাইতে চায়। কিন্তু বর্তমান সরকার না মধ্যপন্থী, না ডাইনপন্থী, না বামপন্থী, উনি হচ্ছে ন্যায়ের পন্থী। এই ন্যায়ের পথেই দেশটাকে নিয়ে যাচ্ছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।